আমরা তো তাকে একজন রাশভারী নেতা হিসেবেই চিনি, তাই না? কিন্তু জানেন কি, এই বিরাট রাজনৈতিক ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে ছিল এক অবাক করা মজার ছেলেবেলার গল্প। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। বাড়ির সিমেন্ট কেনার টাকা দিয়ে নিজের জন্য একটা স্যুট, ভাবা যায়? এই ছোট্ট একটা ঘটনাই কিন্তু মানুষটাকে চিনিয়ে দেয়। একদিকে যেমন একটু দুষ্টুমি, তেমনই মাটির কাছাকাছি থাকার একটা অসাধারণ ক্ষমতা ছিল তার মধ্যে, যা তাকে শুরু থেকেই আর 5 জনের থেকে আলাদা করে দিয়েছিল। তো চলুন দেখি ছেলে মানুষটা কি করে ধীরে ধীরে জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠলেন। মানে থেকেই তিনি ছিলেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ভাবুন, ইন্দিরা গান্ধীর মতো নেত্রীর নজরে পড়া, তারপর রাজীব গান্ধীর সঙ্গে সর্বভারতীয় কংগ্রেস কমিটির যুগ্ম সচিব হিসেবে কাজ করা। বোঝাই যাচ্ছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর ছিল। এবার চলুন ফিরে যাই যখন তিনি প্রথমবার আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তার সামনে তখন চ্যালেঞ্জটা কিন্তু মোটেও সহজ ছিল না। পরিস্থিতিটা একবার একদিকে সশস্ত্র বিদ্রোহ, আইন শৃঙ্খলার ভয়াবহ অবস্থা, আর অন্যদিকে রাজ্যের কোষাগার একেবারে শূন্য, এতটাই যে সরকারি কর্মচারীদের মাইনে দেওয়ার টাকা পর্যন্ত নেই। ঠিক এই রকম একটা সময়ে তরুণ গগৈ দায়িত্ব নিলেন। হুট করে কোনো সিদ্ধান্ত নেননি। তার প্রাক্তন মুখ্য সচিবের কথা অনুযায়ী তার একটা পরিষ্কার রোড ম্যাপ ছিল। তিনি জানতেন আগে শান্তি ফেরাতে হবে, তারপর রাজ্যের অর্থনৈতিক হাল ধরতে হবে, আর তারপরই আসল উন্নয়নের কাজ শুরু করা যাবে। এটাই ছিল তার দূরদৃষ্টি। 1-2 বছর, 15টা বছর, এই একটা সংখ্যাই বলে দেয় যে আসামের মানুষ তাকে কতটা বিশ্বাস করত, কতটা ভরসা করত। এটা কিন্তু চারটিখানি কথা নয়। এবার একটু তার প্রশাসনিক মানুষটাকে চেনার চেষ্টা করি। কেমন, কি এমন গুণ ছিল যা তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল? দেখুন, যেমনটা স্বীকার করেছেন, তার সহকর্মীরাও ঠিক সেটাই বলতেন। কোনো ভনিতা ছিল না, যা বলার সামনাসামনি বলতেন। এই সোজাসাপটা মনোভাবটাই ছিল তার চরিত্রের অন্যতম বড় শক্তি। আর তার একজন কর্মী মার্গারেট আলভা একটা অসাধারণ কথা বলেছিলেন, যে তিনি আসলে রাজনীতিবিদের থেকেও বেশি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। এই একটা কথাই হয়তো তাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। এই ছোট ছোটকে বড় করে তুলেছিল। ভাবুন তো, যে পুলিশ অফিসার তার পথ আটকেছিল তাকেই পরে ভালো পোস্টিং দিচ্ছেন, বা ধরুন সমালোচকদের কথা মন দিয়ে শুনছেন। এই গুণগুলোই তাকে সাধারণ নেতা থেকে অসাধারণ করে তুলেছিল। একটা অন্য জগতে যাই, তার রাজনৈতিক জীবনের অনেক আগের কিছু ছবিতে চোখ রাখি। এই ছবিগুলো আমাদের এক অন্য তরুণ গগৈয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ছবিগুলো কিন্তু সাধারণ ছবি নয়, এগুলো সেই সময়ের গল্প বলে যখন তিনি আজকের তরুণ গগৈ হয়ে ওঠেননি। চলুন দেখি সেই ছবিগুলো। 1956 সাল, কলেজে একটা নকল সংসদে তিনি প্রধানমন্ত্রী নেহেরুর ভূমিকায় অভিনয় করছেন। আর এখান থেকেই বোঝা যায় তার রক্তের রাজনীতি কতটা মিশে ছিল, আর নেহেরুর আদর্শ তাকে কতটা প্রভাবিত করেছিল। গাড়ির এই তরুণটি যে একদিন গোটা আসামের চালকের আসনে বসবেন, তা হয়তো তখন কেউ ভাবেনি। যৌবনের একটা সাধারণ মুহূর্ত, কিন্তু কি অসাধারণ তার ভবিষ্যৎ। প্রশ্ন আসে, তিনি আমাদের জন্য কি রেখে গেলেন? আসাম বা উত্তর পূর্বের রাজনীতিতে তার আসল অবদানটা কী ছিল? এমন দিকে এসেও তার সেই সোজা সাপটা ভাব একটুও কমেনি। 2019 সালে যখন কংগ্রেসের অবস্থা ভালো ছিল না, তখন তিনি সরাসরি রাহুল গান্ধীকে এই পরামর্শ দিয়েছিলেন। এটাই ছিলেন তরুণ গগৈ। ছিল তার খাসিয়ত, মনে প্রাণে জাতীয়তাবাদী, কিন্তু আসামের জন্য লড়তে এক মুহূর্ত ভাবতেন না, এমনকি যদি সেটা নিজের দলের লাইনের বিরুদ্ধেও যায়। তার কাছে অঞ্চল আর দেশ দুটোই সমান গুরুত্বপূর্ণ ছিল। এর কিছু উদাহরণ: আসাম চুক্তি সই করার জন্য রাজীব গান্ধীকে রাজি করানোর পেছনে তার একটা বড় ভূমিকা ছিল। শুধু আসাম নয়, গোটা উত্তর পূর্বের হয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেন তিনি। এমনকি আসামের পাওনা টাকা আদায়ের জন্য প্রধানমন্ত্রীকে কড়া চিঠি লিখতেও ছাড়েননি। আর সহকর্মী পবন সিং ঘাটোয়ার বলেছিলেন যে তার চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা খুব কঠিন। কথাটা হয়তো 100% সত্যি। জীবনটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, রাজনীতি আর রাষ্ট্রনীতির মধ্যে আসল পার্থক্যটা কোথায়? তার মতো স্পষ্ট বক্তা, সহনশীল এবং মানুষের কাছাকাছি থাকা নেতারাই কি সেই পার্থক্যটা গড়ে দেন? ভাববার বিষয়, তাই না?